This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। প্রথমেই আপনাদের বিগ বলে দেখাবো টপ 10 ব্রেকিং ঠোটকাটা স্পেশালে। দেখুন, টাকা নিলেন না তামান্নার মা, অস্বস্তিতে দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি সদ্য মেয়ে হারিয়েছেন, 10 বছরের মেয়েকে হারিয়েছেন। কালীগঞ্জে যে বাচ্চা মেয়েটা মারা গেছে, তার মাকে আজকে তৃণমূলের দেবরার বিধায়ক হুমায়ুন কবির কিছু অর্থ সাহায্য করতে গিয়েছিলেন। এটা সম্ভবত কোনো এনজিওর তরফ থেকে, এটা দলের তরফ থেকে নয়, কিন্তু তিনি সেই মা প্রত্যাখ্যান করেছেন, টাকা নিতে চাননি। 2, আলিফা আহমেদ কোথায়, প্রশ্ন তামান্নার মায়ের। আলিফা আহমেদ কালীগঞ্জ কেন্দ্র থেকে সদ্য জিতেছেন তৃণমূলের টিকিটে, তিনি কেন যাননি, এই প্রশ্ন তুলেছেন তামান্নার মা। 3 নম্বর, 5 বছর পর ভাড়া বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনের। 4 নম্বর, কিভাবে কোন স্ল্যাবে বাড়ছে দেখাবো আপনাদের। এসি কামরায় প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে 2 পয়সা। নেক্সট, নন এসিতে প্রতি কিলোমিটারে 1 পয়সা ভাড়া বাড়ছে, এটা 1 জুলাই থেকে অ্যাপ্লিকেবল হবে। 6 নম্বর ব্রেকিং, সেকেন্ড ক্লাসে 500 কিলোমিটারের পর থেকে ভাড়া বৃদ্ধি। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেকেন্ড ক্লাসে 500 কিলোমিটারের আগে ভাড়া বাড়ছে না, ভাড়া বাড়বে 500 কিলোমিটার পেরোনোর পর থেকে। 7 নম্বর, বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, এটা এখন বহু ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর, কাল শেষ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা, মানে সুপ্রিম কোর্ট যে টাইম ফ্রেমটা বেঁধে দিয়েছিল, কালকেই সেই সময়সীমা শেষ হচ্ছে। 9 নম্বর বিগ বল ব্রেকিং কি আছে, এখনও অন্ধকারে রাজ্য সরকারি কর্মচারীরা, মানে 25% দিয়ে যাদের পাওয়ার কথা, যে নির্দেশ এসছে সুপ্রিম কোর্টের, তারা এখনও অন্ধকারে, যে তারা পাবেন কি পাবেন না। 10 নম্বর, সংবিধান হত্যা দিবস পালন করল না পশ্চিমবঙ্গ। আজ সংবিধান হত্যা দিবস পালন করার নির্দেশ বা পরামর্শ যাই বলুন দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা পালন করেনি। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। সৈকত শহর দীঘায় প্রথম রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটায় ঝাঁট দেওয়ার পরেই শুক্রবার দীঘার রাস্তায় জগন্নাথের রথের চাকা গড়াবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবেন মাসির বাড়ি। কোথায় সেটা? দীঘার পুরনো মন্দিরে। নতুন মন্দির থেকে 1 কিলোমিটার পথ সেটা। পর্যটকরা যাতে নিরাশ না হন, রথের রশি ধরতে পারেন, তার জন্য লম্বা দড়ি লাগানো হয়েছে সেই রথে। দীঘার হোটেলগুলোয় এখন ঠাঁই নেই রব। রথযাত্রাকে ঘিরে তুমুল আগ্রহ, কৌতূহল। রথযাত্রা জনারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীও দীঘায় পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। সবটাই কি টক্কর 2 জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে? রাজনীতিতে হিন্দুত্বের টক্করের মাঝে পড়ে নিস্তার পাচ্ছেন না প্রভু জগন্নাথও? পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশান শুরু করেছেন উনি। এখন উনি কম্পিটিশান করতেই পারেন, ওনাকে কে মানা করেছেন? কিন্তু বিষয়টি হচ্ছে, হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? আরএসএস এর কাছে মোদির চাইতে মমতা কম না। তা মোদি না মমতা, জগন্নাথ না পুরী। 4 ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম, তার আদলে তৈরি করার আমি প্রথমে বিরোধী। একটা ওই কার্টুন কোথায় চলছে দেখলাম ফেসবুকে না কোথায়, জগন্নাথের মতো মূর্তি করে বসে এসে বলছে আমি তো পুরীতে জগন্নাথ ছিলাম।
দীঘাতে এসে আমি তৃণমূল হয়ে গেছি। জগন্নাথ দেবের মন্দিরে উনি হয় রথ টানবেন, সব ছেড়ে দিলাম। তৃণমূলের নেতারা দুবাহু তুলে নাচবে। উল্টোরথে এবারে হয়তো দীঘায় যেতে পারি। ঈশ্বর সর্বত্র বাস করেন। এতদিন দর্শন করবার জন্য আমরা পুরীতে যেতাম উল্টোরথের সময়, এখন প্রভু যখন স্বয়ং আমাদের এখানে চলে এসছেন তখন এখানেই তাকে দর্শন হয়ে যাবে। দীঘায় গিয়ে ধৈ ধৈ করে নাচবে কিনা সেটা তাদের ব্যাপার। করে খেতে হলে দিদি তো ওদের কাছে সাক্ষাৎ লক্ষ্মী, হ্যাঁ, ভাইপো হুতুম পেঁচা। মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বরকে সাধনা করা যায়। কিন্তু একটাই প্রশ্ন, বেলডাঙ্গার মন্দিরটার কি হবে? যদি রক্ষা পায় তাহলে উনি দড়ি 24 ঘন্টা ধরে টানুন, 365 দিন ধরে টানুন, না হলে নকল হিন্দু সাজার কোনো দরকার নেই। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে। গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন আপনি, বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন। এই জায়গাতেই দাঁড় করাচ্ছেন। রথযাত্রা যেন গৌণ হয়ে যাচ্ছে, মুখ্য হয়ে যাচ্ছে হিন্দুত্বের টক্করের যে লড়াই, টক্কর যাই বলুন, কে কত বড় হিন্দু সেই ডিভিডেন্ড তোলার লড়াই। দীঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাজনীতির এই টক্করে টেনে আনা হয়েছে পুরীর মন্দিরকেও। রাজ্যের সরকার বাড়ি বাড়ি দীঘার জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছে। দুয়ারে প্রসাদ, দুয়ারে প্রভু জগন্নাথের প্রসাদ। বিজেপি রথযাত্রার দিন পুরীর মন্দিরের প্রসাদ খাওয়াবে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ 2 হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন। প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে? যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন। আমরা বরাবর করি, নতুন করব। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। হিন্দুত্বের যে জমি সেটা কেউ 1 ইঞ্চিও ছাড়তে নারাজ। দিলীপ ঘোষ, মনে আছে তার কথা, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, যিনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতে দীঘার মন্দিরে সস্ত্রীক হাজির হয়ে গিয়েছিলেন উদ্বোধনের দিন এবং দলের এক অংশের চক্ষুশূল হয়েছিলেন। দল কি ভাবলো সেদিন তার তোয়াক্কাই করেননি। এহেন দিলীপ ঘোষ, তার আজকে সপাট প্রশ্ন, মুখ্যমন্ত্রী সেই প্রশ্নে অস্বস্তি বোধ করতেই পারেন। শুনুন। আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে। সরকারি প্রচেষ্টা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। ওখানে কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না, 16টা সিটি হারবেন। ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে? প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছে, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন। অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছেন। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন। তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে।
আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের হাতে ধীরে ধীরে বাংলার পলিটিক্স প্রশাসন চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছে। তাহলে সবটাই সেই ভোট কেন্দ্রিক রাজনীতি আর ভোটের রথ। শুভেন্দু বারবার দাবি করেন দীঘার ওই মন্দিরটা আসলে মন্দিরই নয়, ওটা কালচারাল সেন্টার, একটা সাংস্কৃতিক কেন্দ্র। কারণ সরকার যে নথি দিয়েছে সেই নথিতে কোথাও এটাকে মন্দির বলে উল্লেখ করা নেই, এই কালচারাল সেন্টার কথাটাই লেখা আছে। দেখুন, এটা তো ঘটনা যে অযোধ্যার রাম মন্দির বিজেপিকে তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু লোকসভা ভোটে ডিভিডেন্ড দেয়নি। অযোধ্যা কেন্দ্রেই হেরেছিলেন বিজেপির প্রার্থী। ফলে ঠেকে শেখা সেই অভিজ্ঞতা থেকেই হয়তো দিলীপ ঘোষ বলছেন মন্দির ভোট রাজনীতির জন্য হলে সেটা খুব ভুল হবে। 26-এ তৃণমূল জগন্নাথের কতটা কৃপা পাবে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। রাজনীতির এটাও একটা বিভাজন, তোমার জগন্নাথ আমার জগন্নাথ, কি অদ্ভুত। কাউন্টার করা এই যে প্রবণতা, এটা খুব মানে অনৈতিক বা খারাপ। তার কারণ এটা কাউন্টার হতে পারে না। আপনি যে মন্দিরে মানেন সেই মন্দির যান, ঝগড়া করে জগন্নাথ পুজো করব এটা হতে পারে না। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত না। দেখুন, ইরান ইসরায়েলে যা হলো, মধ্যপ্রাচ্যে যা হলো, কিন্তু বাংলায় কিন্তু বড় যুদ্ধ আসছে আর 9-10 মাস। ফলে বাংলায় ভোট যুদ্ধের পারদ চড়ছে, আগে থেকেই চড়তে শুরু করেছিল, মাঝখানে এই যুদ্ধটা ঢুকে গিয়েছিল, তাই একটু বেশি করে যুদ্ধ চর্চা হচ্ছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, বলতে গেলে দাবি করেছেন ভবিষ্যৎবাণীর মতো করে, যে বিজেপি এবার 50ও পেরোবে না। হ্যাঁ, 50 পেরোবে না, এটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মানে 2026। তৃণমূলের সেনাপতির চ্যালেঞ্জটা একবার শুনুন। আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। তৃণমূলের নাম্বার 2 কি চ্যালেঞ্জ দিচ্ছেন আপনাদের শোনালাম। বিজেপির 77 থেকে নাকি 50 হবে বা তারও কম হয়ে যেতে পারে, এটা তিনি বলছেন, তার দাবি। 21-এর থেকেও তার মানে খারাপ ফল হবে 2026-এ এ রাজ্যে বিজেপির। তাহলে শুভেন্দুর পথ কি ভুল? কদিন আগে অমিত শাহ এসে শুভেন্দুকে একবারে দরাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। শুভেন্দু যে আর 5% হিন্দু ভোটের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তিনি বারে বারেই বলেন আর 5%। বাংলায় পালাবদলের সেই অঙ্ক যে ঠিক, সাহস এটা ভরা মঞ্চে সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। हमारे नेता शुभेंदु अधिकारी जी ये दीदी की दादागिरी के सामने 2-2 हाथ कर लड़ने का काम कर रहे हैं। दीदी के भ्रष्टाचार को खुला करने का काम कर रहे हैं और भारतीय जनता पार्टी बंगाल जो संघर्ष कर रही है, इसी के कारण एक गौ तस्करी करने वाले आप ही के यहाँ के नेता को जेल के सलाखों के पीछे जाना पड़ा है। অমিত শাহ শুভেন্দু অধিকারীদের ভোট প্রেডিকশন, মানে ভোট নিয়ে তাদের যে ভবিষ্যৎবাণী বা যে দাবি 2026 নিয়ে, সেটা আবার ভুল প্রমাণ হবে। দেখুন, বাংলার পাবলিক পালস শেষ পর্যন্ত কি বলছে, তৃণমূল আরও 5 বছর থাকবে কি থাকবে না, এখনই এসব কথা বলার সময় আসেনি। তবে আজ অমিত শাহের গুডবুকে থাকা শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন তৃণমূলের নাম্বার 2।
যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে, মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে, 24-এ জিতলো কি করে, 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি। ওর কথার উত্তর দেবই না, ওর কথার উত্তর দেবই না। আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। অপারেশন বেঙ্গল মানে কি, এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। ওর পিসি তো হেরেছে, ওর পিসি তো হেরেছে, ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর। 2026-এ 30/4 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। এ যেন দুটো ভারত। বিজ্ঞানের জয়রথে চেপে ভারতের ছেলে শুভাংশু শুক্লা ছুটে চলেছেন মহাকাশের পানে। মহাকাশ গবেষণা কেন্দ্রে কাল তিনি পৌঁছে যাবেন। আর নিম্নে ধরণীতলে কি হচ্ছে? কোনো হিন্দু ছেলেরা মুসলিমদের হাতে কোনো জায়গাতেই খাবে না, ঠিক আছে? শুধু এখানে বলে না এটা, শুধু এখানে বলে না এটা, ঠিক আছে? আমরাও পড়েছি স্কুলে, আমরাও জানি, ঠিক আছে? সেখানেও আমরা খেয়েছি, জানি। আমরা কোনোদিনই মুসলিমদের হাতে খাইনি, তাহলে আমাদের বাচ্চারা কি করে খাবে? এটা শিখানো নয়, এটা হয়ে আসছে। একদিকে বিজ্ঞানের জয়যাত্রায় উল্লাস, অন্যদিকে বিদ্বেষের অন্ধকার এখনো বর্তমান। আন্ধেরা কায়েম রহে। এক মা নির্বিকার মুখে বলছেন মুসলিমের হাতে কোথাও হিন্দু ছেলেরা খাবে না। গতকালই সেই অন্ধকারের ছবিটা দেখিয়েছিল TV9 বাংলা। TV9 বাংলা খবরের জেরেই আমি এটা করলাম, যে আজকে আমার খুব ভালো লাগলো যে চেঞ্জ করতে পারলাম জিনিসটা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক TV9 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু কেন? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এই পূর্বস্থলী নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়। রাঁধুনিটির রান্নাটা আমাদের দুরকম হচ্ছে, হিন্দুদের জন্য একরকম রান্না হচ্ছে, মুসলমানদের জন্য একরকম আছে। ডবল রাঁধুনি, ডবল রান্নার গ্যাস সবই ডবল। কী কারণ বলতে সেটা আমার জানা নেই। ব্যাপার হচ্ছে এর আগে যারা তত্ত্বাবধানে ছিল 10-12 বছর আগে, তারা এইটাকে করে গিয়েছে। অবিশ্বাস্য মনে হলেও কিন্তু একদম সত্যি ঘটনা, বাস্তব ঘটনা, যে এই স্কুলে মিড ডে মিলের যে বিভাজন তা কিন্তু ধর্মের ভিত্তিতে। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, আমি রান্না করি, এক ধারে উনি রান্না করেন। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন। দুটোই দুভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ, হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই। কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না, আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওটা আলাদা, তাই তো? এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা, তখন এরকম ভাবে চলছে, তাই তো? আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে? আমাদের খারাপ নেই, কি করবো, এবার ওনারা যা করছে তাই তো আমরা করছি। দেখা যাচ্ছে যে স্কুলে একটাই মিড ডে মিলের রান্নাঘর এবং মাঝখানে যে পার্টিশন রয়েছে একটি একদম সিমেন্টের কংক্রিটের পার্টিশন, এবং এই পার্টিশনের ঠিক এক পাশেই দেখা যাচ্ছে যে এক সম্প্রদায়ের জন্য যে হাঁড়ি কড়াই রান্না সমস্ত সরঞ্জাম, এবং ঠিক তার উল্টো দিকে, তার বিপরীত দিকে দেখা যাচ্ছে যে আর এক সম্প্রদায়ের জন্য রান্নার সমস্ত সরঞ্জাম। এটা তখন মানে উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে। এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এইরকম ভাবে চলে আসছে আমাদের। আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই।
প্রধান শিক্ষক চাইছিলেন না বছরের পর বছর ধরে চলে আসা এই নিয়মটা আরও চলুক। হিন্দু এবং মুসলমান ছাত্রছাত্রীদের জন্য আলাদা হাঁড়ির নিয়ম। TV9 বাংলায় এই খবর সম্প্রচারের পরই ছবিটা কিন্তু পাল্টে গেছে। তৎপর হয়েছে প্রশাসন। আজকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এখানে এই স্কুলে কিন্তু অভিভাবকদের একটি বৈঠক হচ্ছে, যেখানে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা রয়েছে এবং নাদনঘাট থানার পুলিশ কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বৈঠকের এটাই সিদ্ধান্ত হলো যে একটাই রান্না হবে, কোনোভাবেই দুটো করা হবে না। এতদিন ধরে যেটা চলছিল সেটাকে আমি চেঞ্জ করা, মানে আজকে আশা করছি চেঞ্জ হয়ে গেল আজকের থেকে। দীর্ঘ প্রায় 20 বছরের ওপর এই যে বিভেদ চলছিল, ধর্মের নামে বিভাজন চলছিল, তার আজকে অবসান। এই যে মিড ডে মিলের যে রান্না হচ্ছে, আজ কিন্তু যে বিভেদ ছিল সেই বিভেদ একদম মুছে গিয়ে আজকে একত্রে রান্না করছে দুই সম্প্রদায়, দুজন মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারা এখানে রান্না করছেন আজকে। আচ্ছা, এই এতদিন যে এই আলাদা করে রান্না হতো, আজকে তো একসঙ্গে হচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। ঠিক তার পাশের ঘরে আজকে যে ছোট ছোট স্কুলের খুদে পড়ুয়ারা রয়েছে তারা আজকে একসঙ্গে খেতে বসেছে, এমন ছবি কিন্তু গতকাল পর্যন্ত ছিল না। গতকাল পর্যন্ত দেখা যেত যে দুই সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রী ছিল তারা আলাদা করে খেত, কিন্তু আজকে তারা একসঙ্গে খেতে বসেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু আজকে খুশির দিন। TV9 বাংলা খবরের দিলেই আমি এটা করলাম যে আজকে আমার খুব ভালো লাগলো যে চেঞ্জ করতে পারলাম জিনিসটা। শুভাংশু শুক্লা যাকে দেখাচ্ছিলাম, যে মহাকাশ পানে তিনি ছুটে যাচ্ছেন, সেই মহাকাশ কিন্তু অনেক উদার, তার উদারতার কোনো শেষ নেই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। এই সংকীর্ণতা দূর হোক। গাছ থেকে পাতা পড়লেও যারা খবর পেয়ে যান তারা নাকি এতদিন এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। শুনুন জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধানের স্বামীর কি বক্তব্য। যেটুকু আপনাদের মাধ্যমেই খবরটা এসছে, এটা গ্রাম্যভাবে করেছিল, বুঝছেন, গ্রাম্যভাবে করেছিল, যে কোনো মতভেদ কারণে সেটা মিটে গেছে। সপ্তাহে প্রশাসন হস্তক্ষেপ করেছে, আমরাও হস্তক্ষেপ করেছি। আগামী দিন থেকে রান্না এই জায়গাতেই হবে, সবাই খাবে। এবার এটা আমিও জানতাম না, আমাকে হেডমাস্টার 2-3 দিন আগে ঘটনাটা বললে। পশ্চিমবাংলায় কোনো স্কুলে এরকম ঘটনা নেই, আর এটাই বা হবে কেন? এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে তো, যে হিন্দু মুসলমান একটা ফ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? প্রধান শিক্ষক সংগঠনের নেতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই বলছেন এটা বাংলার সংস্কৃতি নয়, মানে যেটা চলছিল এতদিন। মাঝখান থেকে নিজের ঢাক পেটাতে গিয়ে বিপাকে CPM এর রাজ্য সম্পাদক। যে কোনো প্রান্তে এই ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিশেষ করে এই কিশোর বয়সের ছাত্রছাত্রীদের কাছে শিশু সুলভ মন, তাদের চাইল্ড সাইকোলজির উপর কোনো রকমের সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন না ছড়ায়। রাজনৈতিক নেতৃত্ব যদি এরকম অবিবেচকের মতো আচরণ করেন তাহলে অবশ্যই মানুষের মনে তার প্রভাব পড়ে। আমি শিওর নই যে এই স্কুলে কবে থেকে এই প্রথাটা চালু হলো, কিন্তু যদি হয়েও থাকে আমার মনে হয় যে এখন সময় এসেছে এই ধরনের বিভেদ যাতে না থাকে। দীর্ঘদিন বলে ধামাচাপা দিলে তো হবে না। কতদিন দলিত রান্না করলে মিড ডে খাবে না, মুসলমান থাকলে খাবে না, একসঙ্গে হিন্দু মুসলমান খাবে না, আগে ছিল রাজ্যে সব। দুটো হাড়ি মানে কি? বিভাজন। আপনাদের খবর বলছি, বিভাজন কতদিনের? 25 বছরের। মানে 15 বছরের তৃণমূল শাসন, তার আগে 10 বছরের বাম শাসন। যাক, অবশেষে হলো, আপনাদের প্রয়াসে হলো, TV9 এর প্রয়াসে হলো। এমন ছোট ছোট ক্ষুদ্র প্রয়াস চলুক আপনাদের তরফে, এই সমাজবোধ জাগ্রত হোক। প্রথমেই আমি আপনাদের TV9-কে শুভেচ্ছা জানাচ্ছি। এই মহৎ কাজটা আপনাদের উদ্যোগে আজকে সুন্দরভাবে উভয়ের মধ্যে যে দূরত্ব ছিল, একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্রে এই ধরনের বিভাজন বা এই ধরনের আলাদা আলাদা করে রান্না করা, সেটাকে স্বীকৃতি দেওয়াটাই আমার মনে হয় চরম ভুল বা বাংলার সংস্কৃতি বিরোধী। মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। অনুষ্ঠানে ভাষণের সময় মঞ্চ থেকে নেমে আসেন ধনকর। সেই অনুষ্ঠানেই ছিলেন প্রাক্তন সাংসদ ও উত্তরাখণ্ড হাইকোর্টের আইনজীবী মহেন্দ্র সিং পাল। দুজন কথা বলছিলেন, তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন জগদীপ ধনকর। বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
যদি MBH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH